আচ্ছা, আমাদের এটা হচ্ছে কোর্সটা হচ্ছে ইলেকট্রনিক ডিভাইসেস এন্ড সার্কিটস এন্ড পালস টেকনিক। তো এখানে মেইনলি হচ্ছে ইলেকট্রনিক্স বিভিন্ন ডিভাইস নিয়ে আমরা আলোচনা করব। তো ইলেকট্রনিক্স কথাটা যেখানে আসে সেখানে হচ্ছে আমাদের মেইনলি ইলেকট্রনিক্স ডিল করা হচ্ছে সেমিকন্ডাক্টর নিয়ে, যেটা দিয়ে তোমরা প্রেজেন্টেশন দিছো। তো সেমিকন্ডাক্টর কত ধরনের হয়? সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল দুই ধরনের ম্যাম। দুই ধরনের হয়, একটা হচ্ছে কি ইনডেক্সিক এক্সটেন্সিভ ইন্ট্রিনসিক ইন্টেনসিক আর একটা হচ্ছে এক্সটেনসিক। তো ইন্ট্রিনসিক যেটা সেমিকন্ডাক্টর সেটা হচ্ছে যে বিশুদ্ধ সেমিকন্ডাক্টর, মানে নর্মালি আমরা যে সিলিকন, জার্মেনিয়াম এইসব ম্যাটেরিয়াল দেখি এগুলো হচ্ছে ইন্ট্রিনসিক বিশুদ্ধ সেমিকন্ডাক্টর। আর এক্সট্রিনসিক হচ্ছে কি, এখানে আমরা যখন ইম্পিউরিটি অ্যাড করি তখন সেটা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর হয়, যেমন গ্যালিয়াম আর্সেনাইড, এরকম আর কি। তো এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরটা আমরা কেন করি, মানে বিশুদ্ধ সেমিকন্ডাক্টর দিয়েও তো আমরা কাজ করতে পারতাম, তাই না? সেমিকন্ডাক্টরের নরমালি যেভাবে কানেক্টেড থাকে আমরা জানি, একটা সিলিকন ল্যাটিসের মধ্যে সিলিকন অ্যাটম গুলো কিভাবে কানেক্টেড থাকে। আমি যদি বাইরের শেলটা দেখাই, তোমরা এই স্ট্রাকচারটার সাথে পরিচিত, তোমরা আগে দেখছো। ঠিক আছে, এরকম প্রত্যেকটার বাইরের শেলে একটা আরেকটার সাথে সমযোজী বন্ধন মানে কোভ্যালেন্ট বন্ড দিয়ে যুক্ত থাকে, তাই না? এরকম আরো অনেকগুলো একসাথে যুক্ত থাকবে, চারটা, যেহেতু বাইরের শেলে চারটা করে ইলেকট্রন আছে, সো চারটার সাথে চারটা ইলেকট্রন শেয়ার করে ওরা ওদের আটটা ইলেকট্রন করে আর কি বাইরের শেলে। তো এরকম আরো এখানেও থাকতে পারে, এখানেও আরো থাকতে পারে। তো এইটা হচ্ছে ইন্ট্রিনসিক ফর্ম, বুঝছো? মানে এখানে হচ্ছে বিশুদ্ধ ফর্ম, এখানে সিলিকন অ্যাটম ছাড়া আমরা আর কোনো অ্যাটম কিন্তু দেখতে পাচ্ছি না এই ল্যাটিসে। এই ল্যাটিসে শুধুমাত্র সিলিকন অ্যাটম আছে। তো এখন আমরা এক্সট্রিনসিক, এটা হচ্ছে বিশুদ্ধ বা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। একটা ল্যাটিসের মধ্যে ধরো এরকম বড় কোনো ল্যাটিসে তো থাকে সেমিকন্ডাক্টর গুলা, মানে আমরা যে একটা একটা অ্যাটম চিনি, এই অনেকগুলো অ্যাটম মিলে একটা একটা পুরো ল্যাটিস তৈরি হয়, ঠিক আছে? তো এখানে অনেক অনেক অনেকগুলো থাকে। এখন এই নর্মাল অবস্থায় আমরা জানি সেমিকন্ডাক্টরে কিছুটা তড়িৎ পরিবহন ক্ষমতা আছে, তাই না? অল্প কিছু তড়িৎ পরিবহন ক্ষমতা আছে, কিন্তু আমরা যে অ্যাপ্লিকেশন, বিভিন্ন অ্যাপ্লিকেশন করব সেগুলোতে এখানে যে অল্প অ্যামাউন্টের আমাদের কন্ডাক্টিভিটি দেখায়, সেটা আমাদের আমাদের আরো বেশি দরকার হয়, কন্ডাক্টিভিটির পরিমাণটা আরো বেশি দরকার হয়। তো কন্ডাক্টিভিটি আমরা কিভাবে বাড়াতে পারি, যদি সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালটার মধ্যে যে ক্যারিয়ার গুলো আছে, চার্জ ক্যারিয়ার মানে ইলেকট্রন অথবা হোল, ঠিক আছে? তো ক্যারিয়ারের সংখ্যা যদি আমাদের বাড়ে, ফ্রি ইলেকট্রন, ফ্রি ক্যারিয়ার, অবশ্যই ফ্রি ক্যারিয়ারের সংখ্যা যদি আমরা বাড়াতে পারি, তাহলে কিন্তু আমার এই ল্যাটিসটার কন্ডাকশনের অ্যাবিলিটিটা বাড়বে, মানে আরো বেশি সে তড়িৎ পরিবহন করতে পারবে। তা আমাদের বিভিন্ন অ্যাপ্লিকেশনের জন্য আসলে এটাই দরকার, যে এখন যে পিওর ফর্মে তার যে কন্ডাক্টিভিটি আছে সেই কন্ডাক্টিভিটির চেয়ে আমাদের আরো বেশি কন্ডাক্টিভিটির দরকার হয়, যে কারণে আমরা এখানে আসলে একটা ভেজাল মিশ্রিত করি, বা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর যেটাকে বলা হয়। ধরো মানে হাজারে বা 10,000-এ একটা করে অ্যাটম তৈরি করি, একটা করে অ্যাটম আমরা অ্যাড করি। তো এখন ধরলাম যে এখানে আমি আর্সেনিক অ্যাড করলাম, আর্সেনিকের বাইরের শেলে কয়টা ইলেকট্রন আছে? 5টা। ঠিক আছে, এটা কিন্তু পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি। হ্যাঁ, এখন ইম্পিউরিটি অ্যাড করাতে কি লাভ হলো, ওর বাইরের শেলে যে 5টা ইলেকট্রন আছে তার মধ্যে 4টা ইলেকট্রন 4টা সিলিকন অ্যাটমের সাথে সে সমযোজী বন্ধন করলো, বাকি আরেকটা ইলেকট্রন রয়ে যাচ্ছে না? এই আরেকটা ইলেকট্রন যে রয়ে যাচ্ছে, এই ইলেকট্রনটাই এই পুরা ল্যাটিসের মধ্যে হচ্ছে ফ্রি ইলেকট্রন, ফ্রি ক্যারিয়ার হিসেবে ঘোরাঘুরি করবে, ঠিক আছে? সো এই যে একটা একটা করে সে ডোনেট করতেছে ইলেকট্রন, তাহলে এটা হচ্ছে কি ডোনার অ্যাটম, ঠিক আছে? ডোনার অ্যাটম। এবং এই ডোনার অ্যাটমের কারণে আমাদের এই পুরা ল্যাটিসের মধ্যে ইলেকট্রনের সংখ্যাটা বাড়তেছে, ইলেকট্রনের সংখ্যা বাড়তেছে। এবং ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন যখন বাড়বে তার মানে হচ্ছে আমাদের কন্ডাক্টিভিটিটাও বাড়তেছে। এজন্য এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরই হচ্ছে এটাই, এই কনসেপ্টটা এটাই, যে আমরা কিছু ভেজাল মিশ্রিত করব, খুব কম পরিমাণে, খুব কম কিছু ভেজাল মিশ্রিত করব, যার কারণে আমার এই পুরা ল্যাটিসের মধ্যে এই ফ্রি ইলেকট্রনের সংখ্যা বাড়বে বা ফ্রি ক্যারিয়ারের সংখ্যা বাড়বে, এবং আলটিমেটলি আমার কন্ডাক্টিভিটিটা বাড়াবে। তো এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরকে আবার দুই ভাগে ভাগ করা যায়, কি কি বলতো? তুমি কি শুনতে পাচ্ছ? পি টাইপ
পি টাইপ আর হচ্ছে এন টাইপ ম্যাটেরিয়াল। তো পি টাইপ হচ্ছে যখন আমি এখানে ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি দিব। ট্রাইভ্যালেন্ট মানে কি, বাইরের শেলে 3টা ইলেকট্রন আছে এরকম ইম্পিউরিটি দিব। আর এন টাইপ ম্যাটেরিয়াল হবে তখন যখন আমি পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি দিব। ঠিক আছে? তো এখন পি টাইপ ম্যাটেরিয়ালটা হচ্ছে কি ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি। ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি দিলে যেটা হয় সেটা হচ্ছে কি, ধরো আচ্ছা এটা আগে বুঝাই। এন টাইপ, এটা যেহেতু আঁকা আছে, এন টাইপে হচ্ছে কি পেন্টাভ্যালেন্ট ইম্পিউরিটি দিচ্ছি। আমরা দেখলাম যে এই যে ইলেকট্রন বেশি বেশি ইলেকট্রন, ফ্রি ইলেকট্রন থাকবে এবং এর মধ্যে কন্ডাকশনটা বেশি হবে। এটা হচ্ছে এন টাইপ ম্যাটেরিয়াল। এবং এন টাইপে যেই ইম্পিউরিটিটা আমি অ্যাড করলাম সেই ইম্পিউরিটিটা হচ্ছে কি একটা ডোনর অ্যাটম হিসেবে কাজ করবে। সে হচ্ছে ডোনেট করবে। হ্যাঁ, এই যে ইলেকট্রন ডোনেট করলো না, ডোনেট করলো। আর পি টাইপ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে যেটা হয়, পি টাইপ হচ্ছে কি ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি। ট্রাইভ্যালেন্ট ইম্পিউরিটি ধরো এখানে আমি এখানে কি দিতে পারি, বোরন। বোরন দেওয়া যায় তাই না? বোরন দিলে বোরনের বাইরের শিলা আছে 3টা থাকলে এখানে তো সে একটা একটা হোল, একটা খালি জায়গা থেকে যাবে তাই না? ধরো এই যে একটা খালি জায়গা থেকে গেল। তো খালি জায়গাটা এখন কি হিসেবে কাজ করবে, এখানে আমরা এটাকে একটা গোল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এখন এই এই খালি জায়গাটাই কিন্তু হোল, মানে এটাকে আমরা হোল হিসেবে রিপ্রেজেন্ট করি। এখন যখন বাইরে থেকে কোনো টেম্পারেচার ইফেক্ট আসবে, টেম্পারেচার বেড়ে গেছে ধরো, তো টেম্পারেচার বাড়ার কারণে এখানে যে ভাইব্রেশন, এখানে যে বন্ধনের মধ্যে, সমযোজী বন্ধনের মধ্যে যে ইলেকট্রন গুলো আছে সেগুলো হচ্ছে অনেক এনার্জি পেয়ে যাবে। এনার্জি পাওয়ার কারণে সে কি করবে, সে এখান থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করবে। তো সে বের হয়ে গেল, ধরো সে বের হয়ে গেল, সে বের হয়ে এবার সে একটা খালি জায়গা খুঁজতেছে যে সে এখন আবার কোথাও যাবে। মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি ভাইব্রেশন হচ্ছে, অ্যাটমের মধ্যে টেম্পারেচার বাড়ার কারণে ভাইব্রেশন হবে। সে তখন কি করলো, ভাবলো যে হ্যাঁ এখানে একটা খালি জায়গা আছে, তাহলে আমি এখানে জায়গাটা দখল করি। সে এখানে চলে আসলো, এবং সে যে এখান থেকে চলে আসলো, যেখান থেকে চলে আসলো সেখানে কিন্তু সে একটা হোল ক্রিয়েট করে চলে আসলো। ঠিক আছে? তো হোল ক্রিয়েট করে চলে আসার কারণে হোলটা এখন এখানে ট্রান্সফার হলো, আগে এখানে ছিল এখন এখানে গেল। আবার ধরো এখান থেকে আরো কোন একটা অ্যাটম এক্সাইটেড হয়ে সে আবার এই হোলে এসে জায়গা দখল করলো। করার কারণে সে নিজে যে পজিশনে ছিল সেই পজিশনে একটা হোল ক্রিয়েট করলো। দ্যাট মিনস হোলের একটা মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। হোলটা আগে এখানে ছিল, এখন এখানে, এখন এখানে। এই যে হোলের মুভমেন্ট, এই হোলের মুভমেন্টটাকে ভিজুয়ালাইজ করা হয় হচ্ছে পি টাইপ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কন্ডাকশনের জন্য দায়ী করা হয় হচ্ছে এই হোলের মুভমেন্টটাকে। অ্যাকচুয়ালি এটা কিন্তু হোল কিন্তু মুভমেন্ট, এটা অ্যাকচুয়ালি মানে চিন্তা করার বিষয় আর কি, মানে এটা আসলে সরাসরি তো বিষয়টা এরকম না। তো এই যে হোলের বিভিন্ন পজিশন চেঞ্জ হচ্ছে, এটাই হচ্ছে আমাদের পি টাইপ ম্যাটেরিয়ালের জন্য কন্ডাকশনের জন্য দায়ী থাকে। এবং পি টাইপ ম্যাটেরিয়ালে তাহলে আমাদের মেজরিটি ক্যারিয়ার হিসেবে থাকবে হচ্ছে হোল। মেজরিটি ক্যারিয়ার কি জানো? মেজরিটি ক্যারিয়ার না ম্যাম। ক্যারিয়ার মানে হচ্ছে যে ইলেকট্রনটা ক্যারি করবে বা যে চার্জটা ক্যারি করবে, মানে যে আমার এখানে মেইন যে কন্ডাকশনটা হচ্ছে, কন্ডাকশনের মেইন ক্যারিয়ার, মানে সে হচ্ছে বাহক। হ্যাঁ, তো পি টাইপ ম্যাটেরিয়ালে হচ্ছে মেইন ক্যারিয়ারটা হচ্ছে হোলকে ধরা হয় এবং তাকে আমরা পজিটিভ চার্জ দিয়ে রিপ্রেজেন্ট করি। আর এন টাইপ ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমাদের মেইন যে মেজরিটি ক্যারিয়ার সে হচ্ছে ইলেকট্রন এবং ইলেকট্রনকে আমরা নেগেটিভ চার্জ দিয়ে রিপ্রেজেন্ট করব। বুঝছো সবাই? হ্যাঁ, না বুঝা গেলে বলবা, ঠিক আছে? নইলে তো সমস্যা। আচ্ছা, তো এই হলো আমাদের পি টাইপ এন টাইপ ম্যাটেরিয়াল। এখন আমরা দেখবো যে এগুলো আসলে দেখতে কেমন হয়। পি টাইপ করার পর এদেরকে দেখতে কি অবস্থা হয় সেটা আমরা দেখব। তো পি টাইপ ম্যাটেরিয়ালটা যদি আঁকতে চাই, এন টাইপটাকেও আঁকবো। এখন দেখো প্রথমে এন টাইপে আসি। এন টাইপে আমি কি বলছিলাম যে অ্যাটম গুলা কি ইলেকট্রন ডোনেট করে। যেগুলো হচ্ছে আমাদের ভেজাল ইম্পিউরিটি, যেগুলো ইম্পিউরিটি অ্যাটম গুলা কি করে, ইলেকট্রন ডোনেট করে তাই না? ইম্পিউরিটি ডোনেট করে। ডোনেট করলে একটা অ্যাটম যদি ইলেকট্রন ডোনেট করে দেয় তাহলে সে কি ধরনের আয়নে পরিণত হয়? ধরো আগে আমরা সোডিয়াম ক্লোরাইড বলছিলাম, সোডিয়াম ক্লোরাইডের সোডিয়াম একটা ইলেকট্রন ডোনেট করে কি হয়ে যায়,
কি ধরনের আয়নে পরিণত হয়? সোডিয়াম প্লাস, তাই না? সো এখানে ইম্পিউরিটি অ্যাটম গুলো কিন্তু ডোনেট করতেছে, ডোনেট করে তাহলে সে কি হবে? পজিটিভ আয়নে পরিণত হবে। তাহলে এন টাইপ ম্যাটেরিয়ালের মধ্যে যে আয়ন গুলো থাকবে সেগুলো সবগুলো কি হবে? পজিটিভ আয়ন। এবং তার সাথে অবশ্যই সে যে ডোনেট করলো, ডোনেট করা ইলেকট্রনটা অবশ্যই তার সাথে থাকবে, ঠিক আছে? এবং এটাকে বলে নিউট্রাল অবস্থা, মানে তার সাথে তার কজও আছে, রেজাল্টও আছে, ঠিক আছে? রেজাল্ট হচ্ছে আয়ন, কজ হচ্ছে এই যে ইলেকট্রনটা যে বের হয়ে গেল। এভাবে আমরা একটা এন টাইপ ম্যাটেরিয়ালের ল্যাটিসটাকে এরকম ভাবে দেখতে পাই। ম্যাম আপনার কথা কেটে কেটে আসতেছে মাঝ আচ্ছা, বাকিরাও কি এরকম কেটে কেটে শুনতেছো? হুম, কেটে 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 আসতেছে? জি ম্যাম। এই বলবা না তোমরা আমাকে? আচ্ছা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আচ্ছা, এখানে একটু ঝড় হচ্ছে, আমি একটু দেখি। এরপরে তাহলে পি টাইপ ম্যাটেরিয়ালটা কি ছিল আমাদের? ইম্পিউরিটিটা ছিল কি? ইম্পিউরিটিটা ইয়ে করতেছিল ইলেকট্রন, ইম্পিউরিটি কি করতেছিল? রিসিভ করতেছিল ইলেকট্রন, একসেপ্টর অ্যাটম ছিল, তাই না? একসেপ্ট করতেছিল ওরা ইলেকট্রন। তাহলে ইলেকট্রন একসেপ্ট করে ফেললে আমি যে আয়নটা পাবো সেটা কি হবে? একটা নেগেটিভ আয়ন পাবো এবং তার সাথে একটা হোল পাবো, তাই না? তাহলে আমরা এখানে লিখি সো এটা হচ্ছে পি টাইপ ম্যাটেরিয়াল এবং এন টাইপ ম্যাটেরিয়ালের নরমাল যে কনফিগারেশনটা তারা এভাবে থাকে। এবং এই অবস্থায় এরা কিন্তু নিউট্রাল অবস্থায় আছে, কারণ এখানে প্রত্যেকটার সাথে মানে প্রত্যেকটা আয়নের সাথে তার এই যে ইয়েটাও চার্জটাও কিন্তু সাথে সাথে আছে। হ্যাঁ, এই চার্জটা যদি না থাকে তখন কিন্তু সে একটা অন্যরকম বিহেভিয়ার দেখাবে এবং সেটাই আমরা দেখবো পিএন জাংশনে কি হয়। তো এখানে এই আয়নগুলা, এই যে নেগেটিভ আয়নগুলা এবং এই পজিটিভ আয়নগুলা, এদেরকে বলা হয় ইমমোবাইল আয়ন, মানে এরা হচ্ছে নড়াচড়া করতে পারে না, এরা হচ্ছে স্ট্যাটিক থাকবে, ইমমোবাইল আয়ন। এবং এই আয়নগুলা হচ্ছে কারা? ওই যে ইম্পিউরিটি আয়নগুলা, ঠিক আছে? ইম্পিউরিটি আয়নগুলাকে দেখানো হয়েছে। আর এই যে এখানে চার্জ গুলো দেখতে পাচ্ছি, এই যে চার্জ, পজিটিভ আর নেগেটিভ চার্জ যেগুলো আছে এরা হচ্ছে মোবাইল চার্জ, ঠিক আছে? এটা হচ্ছে মোবাইল চার্জ। এবার আমরা দেখবো যে এখন আমরা যেহেতু ইলেকট্রনিক ডিভাইস করতেছি, আমরা এখন এই পি টাইপ আর এন টাইপকে কাজে লাগিয়ে একটা ডিভাইস তৈরি করার চেষ্টা করব, মানে দুটাকে একসাথে কি করবো। তো প্রথমত আমাদের যে ডিভাইসটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ডায়োড। হ্যাঁ, ডায়োড কিভাবে তৈরি করা হয়? একটা পি টাইপ ম্যাটেরিয়াল এবং একটা এন টাইপ ম্যাটেরিয়ালকে আমরা যদি পাশাপাশি কানেক্ট করি তাহলে একটা পিএন জাংশন, একটা জাংশন তৈরি হবে এবং সেটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি ডায়োড। তাহলে আমরা দেখি যে কিভাবে আমরা ডায়োডটা করতে পারি, ডায়োডটা করতে পারি। একটা পি টাইপ ম্যাটেরিয়াল এবং একটা এন টাইপ ম্যাটেরিয়ালকে আমরা পাশাপাশি কানেক্ট করব। তাহলে পি টাইপ ম্যাটেরিয়ালে ছিল হচ্ছে কি নেগেটিভ আয়ন এবং পজিটিভ চার্জ। আর এন টাইপ ম্যাটেরিয়ালে ছিল পজিটিভ আয়ন, নেগেটিভ চার্জ। নেগেটিভ চার্জ। আচ্ছা, এখন এই যে আমি যে দুটো জোড়া লাগলাম, এখন তো কিছু একটা রিয়েকশন হবে, বিকজ দুই ধরনের আমি ম্যাটেরিয়াল কানেক্ট করছি। এখন কি রিয়েকশনটা হবে? ওদের প্রথম রিয়েকশন হবে এটা। দেখো, এটা ধরো যদি একটা পয়েন্ট হয় এবং এটা যদি বি পয়েন্ট হয়, তাহলে এই পয়েন্টের প্রেসার যদি পি এ হয় নর্মাল ধরো বা এয়ার প্রেসার, হ্যাঁ, বি পয়েন্টের প্রেসার যদি পিবি হয় এবং পি এ যদি গ্রেটার দেন পিবি হয়, তাহলে এয়ারটা কোন দিকে যাবে? এ টু বি ম্যাম।
হ্যাঁ এ টু বি এর দিকে যাবে, মানে বেশি থেকে কমের দিকে যাবে। সিমিলারলি এখানে দেখো, এখানে হচ্ছে কি এন টাইপ ম্যাটেরিয়ালের এখানে সব হচ্ছে ইলেকট্রন বেশি আছে, তাই না? তো নর্মালি এটা কি করবে, ইলেকট্রন গুলো পি টাইপ ম্যাটেরিয়ালের কাছে যেতে চাইবে, এই যে হোল গুলো আছে হোলগুলোর সাথে সে রিকম্বিনেশন করতে চাইবে। রিকম্বিনেশন মানে কি, ইলেকট্রন হোল মানে কি একটা খালি জায়গা আছে, তো ইলেকট্রনটা এসে এখানে খালি জায়গাটা দখল করে নিউট্রাল অবস্থায় চলে যাবে, এটা হচ্ছে এদের ধর্ম। হ্যাঁ, তো যেহেতু এখানে বেশি আছে ইলেকট্রন, ইলেকট্রন চাইবে হচ্ছে হোলের কাছে চলে গিয়ে রিকম্বিনেশন করতে। তো হ্যাঁ কিছু পরিমাণে ইলেকট্রন এরকম যাবে, প্রথম যেগুলো সামনে আছে সেগুলো তো আগে যেতে পারবে, সে গেল, রিকম্বিনেশন হলো। হ্যাঁ রিকম্বিনেশন হয়ে কিছু পরিমাণ এখন খালি হয়ে যাবে, মানে আমার এখন কিন্তু আয়ন আছে, ইমোবাইল চার্জ গুলো আছে কিন্তু আয়ন গুলো নাই। সরি, ইমোবাইল আয়ন গুলো আছে, চার্জ গুলো নাই। ঠিক আছে, চার্জ মানে এই যে ইলেকট্রন আর হচ্ছে হোল। এখন কিন্তু একটা ডিফারেন্স ক্রিয়েট হয়ে যাবে। দেখো এখন এখানে যখন এই যে যাচ্ছে, এই যে ইলেকট্রনের নর্মাল ফ্লোটা, এটাকে এই ফ্লো এর কারণে যে কারেন্ট ফ্লো হয় এটা হচ্ছে ডিফিউশন কারেন্ট। ঠিক আছে, এটাকে বলে ডিফিউশন কারেন্ট। যখন কোনো বায়াসিং ছাড়া নর্মাল কন্ডিশনে, জিরো বায়াস কন্ডিশনে থাকে, পিএন জাংশন ডায়োড যখন পাশাপাশি পিএন জাংশনটা ক্রিয়েট করা হয়, তখন প্রথম মুহূর্তে যেই চার্জের যে ইলেকট্রন গুলো যে হোলের সাথে রিকম্বাইন হয়ে যায়, এই রিকম্বাইন হয়ে যাওয়ার কারণে যে কারেন্টটা ফ্লো হচ্ছে এটাকে বলা হয় ডিফিউশন কারেন্ট। এবার ডিফিউশন কারেন্ট ফ্লো হওয়ার কারণে রেজাল্টটা কি হয় দেখো, এখানে ডিফিউশন কারেন্টের কারণে এখানে আমি কিছু পরিমাণ এগুলা হারাবো, মানে কিছু পরিমাণ চার্জ হারাবো আমি শুরুর দিকের। ঠিক আছে, এখানে শুধু লেফট থাকবে হচ্ছে শুধু ইয়েগুলা, আয়ন গুলা থাকবে। হ্যাঁ, আয়ন গুলো থাকবে। এই আয়ন থাকার কারণে কি প্রবলেম হচ্ছে দেখো, এখন কিন্তু এরা ইমব্যালেন্স অবস্থায় আছে, চার্জ আর আয়নের পরিমাণ কিন্তু সমান না। ঠিক আছে, এখন কিন্তু ওরা কি করবে, ওদের কাছে যেহেতু নাই চার্জ, ওদের কাছে চার্জ নাই, তাহলে ওরা এখন একটা পোটেনশিয়াল, আমরা যেরকম ব্যাটারিতে পজিটিভ নেগেটিভ দেখি না, এটা এখন একটা ব্যাটারির মতো কাজ করবে। বুঝছো, ওরা একটা পোটেনশিয়াল দেখাবে, মানে একটা প্লাস মাইনাস, একটা ভোল্টেজ ড্রপ, ভোল্টেজ একটা পোটেনশিয়াল মানে হচ্ছে ভোল্টেজ আর কি, ভোল্টেজ দেখাবে, এবং এখানে একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হবে যেটার কারণে। বুঝছো, তো এবং এদের কাজ কি হবে, এই ইলেকট্রিক ফিল্ডটা বাধা দিতে থাকবে। কাদেরকে বাধা দিবে, এদিক থেকে যাতে আর কোনো ইলেকট্রন এদিকে যেতে না পারে সেই বাধাটা ক্রিয়েট করবে। যদি যেতে চায় তাহলে কি করতে হবে তাকে, এখানে যে পোটেনশিয়াল ডিফারেন্সটা ক্রিয়েট হয়েছে, এই পোটেনশিয়াল ডিফারেন্সের সমান শক্তি নিয়ে এসে তারপর তাকে এটা ক্রস করতে হবে। বুঝতে পারছো? জি ম্যাম। এখন এই শক্তি সে কোথায় পাবে, এবং এই শক্তিটা কি, তার অপোজিট ডিরেকশনের একটা পোলারিটির কিছু একটা তাকে দিতে হবে। মানে এইখানে যে পোলারিটি আছে তাকে সমান এবং বিপরীত পোলারিটি দিলে তখন সে হচ্ছে এটা ক্রস করে এই জাংশনটা ভেদ করে যেতে পারবে। তো এখন তার আগে বলি, এইখানে এই যে জাংশনটা ক্রিয়েট হলো এটাই হচ্ছে আমাদের পিএন জাংশন, এবং এই যে মাঝখানে এই লেয়ারটা যেটা আমি দাগ দিলাম, এই লেয়ারে দেখো কোনো ধরনের কোনো চার্জ ক্যারিয়ার নাই, তাই না? মানে ইলেকট্রন বা ইয়ে নাই, এই জন্য এই লেয়ারটার নাম হচ্ছে ডিপ্লেশন লেয়ার। ডিপ্লেশন অর্থ কি জানো? ডিপ্লেট করা মানে কি? না জানলেও বাধা বলো দেওয়া। যে জানি না, না জানলেও বলো, রেসপন্স করো, না জানলেও না সমস্যা নেই। ম্যাম, বলে দেন ডিপ্লেট, না। ডিপ্লেট মানে হচ্ছে খালি হওয়া। বুঝছো, মানে এটা বোঝাতে যাচ্ছে যে ডিপ্লেটেড অফ চার্জ ক্যারিয়ার, মানে এখানে কোনো চার্জ ক্যারিয়ার নাই। বুঝছো, এই জন্য এই লেয়ারটার নাম হচ্ছে ডিপ্লেশন লেয়ার। এবং এই ডিপ্লেশন লেয়ারের যে একটা পোটেনশিয়াল ক্রিয়েট হলো, এই পোটেনশিয়ালটার নাম কি, ব্যারিয়ার পোটেনশিয়াল। ব্যারিয়ার মানে বাধা। বুঝছো, ব্যারিয়ার পোটেনশিয়াল। এখন এই ব্যারিয়ার পোটেনশিয়ালের সমান যদি পোটেনশিয়াল সে বাইরে থেকে এক্সটার্নালি যদি সে নিয়ে এনার্জাইজ হতে পারে, তাহলে শুধুমাত্র এই ডিভাইসের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে। আমাদের মেইন টার্গেট হচ্ছে এই ডায়োডটাই, যে আমরা একটা ডায়োড তৈরি করলাম, ডায়োড মানেই হচ্ছে পিএন জাংশন, জাস্ট একটা পি টাইপ আর এন টাইপ পাশাপাশি জোড়া লাগাবো। আমাদের টার্গেটই হচ্ছে যে এই জাংশনটার ভেতর দিয়ে কারেন্ট ফ্লো করাবো। ঠিক আছে, এই ডিভাইসটার মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হবে। এখন এই ডিভাইসের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হওয়ার জন্য আমাদেরকে যেটা লাগবে সেটা হচ্ছে এদেরকে এনার্জাইজ করতে হবে এক্সটার্নাল একটা পোটেনশিয়াল দিয়ে, এবং সেই পোটেনশিয়ালের মান অবশ্যই এখানকার এই যে ব্যারিয়ার পোটেনশিয়াল তার চেয়ে বেশি হতে হবে, তাই তো? এখন এই কনসেপ্ট থেকে আসছে হচ্ছে আমাদের বায়াসিং। বায়াসিং করতে হবে, এই জন্যই বায়াসিং মানে এক্সট্রা বায়াসিং। বায়াসিং এর একটা নর্মাল ইয়েটা হচ্ছে কি, নর্মাল মিনিংটা হচ্ছে কি, যে
এক্সটার্নাল পোটেনশিয়াল অ্যাপ্লাই করাটাই হচ্ছে বায়াসিং। ঠিক আছে, এখন বায়াসিংটা দেখাই। তোমরা কি বুঝতেছো? তোমরা তো মনে হয় জানো এগুলো মোটামুটি, তাই না? জি ম্যাম। ল্যাবে অলরেডি এগুলো পড়াইছি। তোমরা কি টায়ার্ড হয়ে গেছো নাকি? আজকে সারাদিন ক্লাস ছিল? জি ম্যাম। 10টা থেকে ছিল ম্যাম। হ্যাঁ, বোঝা যাচ্ছে সবাই টায়ার্ড, কোনো রেসপন্স নাই। আমি নিজেও টায়ার্ড। অসুবিধা নাই, তারপরে আমাদেরকে ভালোভাবে করতে হবে। দেখো এখন এখন আমাদের দুই ধরনের বায়াসিং আছে, একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসিং আর একটা হচ্ছে রিভার্স বায়াসিং। তো প্রথমে আমরা ফরওয়ার্ড বায়াসিংটা দেখব। ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে যেটা হয়, পি টাইপ ম্যাটেরিয়ালের সাথে যে পি টাইপ ম্যাটেরিয়ালটা যেখানে থাকে সেটাকে আমরা পজিটিভ মানে পজিটিভ টার্মিনাল, ডায়োডের পজিটিভ টার্মিনাল হিসেবে চিন্তা করি, এবং এন টাইপ ম্যাটেরিয়ালটাকে আমরা ডায়োডের নেগেটিভ টার্মিনাল হিসেবে চিন্তা করি, এবং এটাকে বলা হয় কি ক্যাথোড, এবং এই পজিটিভ টার্মিনালটাকে বলা হয় অ্যানোড। এখন ফরওয়ার্ড বায়াসিং হচ্ছে কি, ফরওয়ার্ড বায়াসিং হচ্ছে আমি যখন ব্যাটারির পজিটিভ টার্মিনালকে আমার পি টাইপ ম্যাটেরিয়ালের সাথে কানেক্ট করব এবং ব্যাটারির নেগেটিভ টার্মিনালকে এন টাইপ ম্যাটেরিয়ালের সাথে কানেক্ট করব, তখন এই বায়াসিং কনফিগারেশনটাকে বলবো আমরা ফরওয়ার্ড বায়াসিং। ফরওয়ার্ড বায়াসিং এর ফরওয়ার্ড বলা হচ্ছে কেন, কারণ এখানে আসলে কারেন্ট ফ্লো হবে, সেজন্য এটাকে ফরওয়ার্ড নাম দেওয়া হয়েছে। এবং দেখো এখানে যখন আমি পজিটিভ দিলাম, পি টাইপের সাথে পজিটিভ কানেক্টেড, এবং পি টাইপ ম্যাটেরিয়ালের মধ্যে আছে কি সবগুলো পজিটিভ হোল আছে। তো হোল পজিটিভ পজিটিভ কি করবে, রিপেল করবে, বিকর্ষণ করবে। হ্যাঁ, বিকর্ষণ করলে কি এ তো এদিকে আসতে চাইবে না, ও হচ্ছে ওদিকে চলে যেতে চাইবে, এই জাংশনের দিকে। এবং এখানে আছে হচ্ছে কি নেগেটিভ, আবার এখানে এন টাইপ ম্যাটেরিয়ালের মধ্যেও আছে নেগেটিভ চার্জ, নেগেটিভ আর কি ইলেকট্রন আছে। তো ইলেকট্রন গুলো আবার রিপালশন মানে সে হচ্ছে বিকর্ষণ হবে, বিকর্ষণ হয়ে সে ওইদিকে যেতে চাইবে এবং হোল গুলাও এদিকে আসতে চাইবে। যে কারণে আমার আস্তে আস্তে এই ডিপ্লেশন লেয়ার যেটা ছিল, ডিপ্লেশন লেয়ারের উইডথটা কমতে থাকবে। মানে এইখানে আমি যত বেশি ভোল্টেজ দিতে থাকবো তত বেশি এনার্জাইজড হবে ওরা, এবং তত বেশি ওদের এদিকে ক্রস করার প্রবণতাটা বাড়বে। ঠিক আছে, তো আমাদের আমাদের টার্গেটই তো হচ্ছে এটা যে আমরা ক্রস করাবো, তাই তো? মানে এখানে এই এটার মধ্যে দিয়ে জাংশনের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করাবো। তো এখন কতক্ষণ পর্যন্ত এটা করবে, কতক্ষণ পর্যন্ত আমি দিব? এই যে ব্যারিয়ার পটেনশিয়াল বললাম সিলিকন ডায়োডের জন্য, সিলিকন ডায়োডের জন্য ব্যারিয়ার পটেনশিয়াল হচ্ছে 0.7 ভোল্ট। যখন 0.7 আমি যখন এখান থেকে সাপ্লাই দিচ্ছি, ধরো সাপ্লাই দিতে দিতে যখন এই ডায়োডের অ্যাক্রসে 0.7 ভোল্ট আসবে, 0.7 ভোল্ট ভোল্টেজ দেখাবে, তখনই হচ্ছে এটা কন্ডাকশনে চলে যাবে। মানে একদম অনেক অনেক কারেন্ট পাবো আমরা, তখন কারেন্টের ভ্যালুটা হঠাৎ করে অনেক বেড়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবা, আমরা যে এখন আইভি ক্যারেক্টারিস্টিক্স পড়বো বা পড়বো, এখানে যে ভোল্টেজটা দেখাবে এটা কিন্তু সাপ্লাই ভোল্টেজ না, এটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ দেওয়ার কারণে এই ডায়োডের অ্যাক্রসের যে ভোল্টেজটা, ঠিক আছে, এই যে প্লাস মাইনাস এই এই এখানে যে ভোল্টেজটা হবে পুরাটার মধ্যে, সেই ভোল্টেজটাই আমরা ক্যালকুলেট করব। সেই ভোল্টেজটা যখন 0.7 ভোল্ট ক্রস করবে তখন আমাদের ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইলেকট্রনের ফ্লোটা হবে এদিকে, তাই না? এদিকে, তাহলে কারেন্টের ফ্লোটা কোন দিকে হবে? উল্টা দিকে, জানো তো এটা? জি ম্যাম। ইলেকট্রন ফ্লো এর উল্টা দিকে হয় কারেন্টের ফ্লো। আচ্ছা, তো এগুলা একটু কয়েকটা মনে রাখবা। সিলিকনের জন্য হচ্ছে ব্যারিয়ার পটেনশিয়াল হচ্ছে 0.7 ভোল্ট, জার্মেনিয়ামের জন্য হচ্ছে 0.3 ভোল্ট। হ্যাঁ, এই দুটো বেশি কমন, এই দুটো ম্যাথে লাগবে। অনেক সময় দেয়া থাকবে না, ডেটা দেওয়া থাকবে না, তখন নিজে নিজে দিতে হবে আর কি। আচ্ছা, এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস। এখানে হচ্ছে তাহলে আমরা বুঝলাম যে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে প্রথমত আমাদের কারেন্টের ভ্যালু আসবে না। যখন আমি ব্যারিয়ার পটেনশিয়াল ক্রস করব তখনই আমি একটা ভালো কারেন্টের একটা লেভেল, ভালো একটা কারেন্ট পাবো আর কি ডিভাইসের। আর হচ্ছে তাহলে আমরা এখন রিভার্স বায়াসটা দেখব। রিভার্স বায়াসে কি করে বলো তো? ম্যাম রিভার্স বায়াসের ক্ষেত্রে ব্যাটারি নেগেটিভ সাথে ম্যাম আচ্ছা আপনার এখানে অ্যানোডটা যুক্ত থাকবে না, আর কানেকশনটা রিভার্স করে দিব, তাই না? জি ম্যাম, জি ম্যাম, আর হ্যাঁ। হচ্ছে ব্যাটারির পজিটিভের সাথে ম্যাম হচ্ছে ক্যাথোডটা যুক্ত থাকবে। হ্যাঁ, ব্যাটারির পজিটিভের সাথে এখন আমাদের নেগেটিভ, সরি ব্যাটারি নেগেটিভের সাথে আমাদের অ্যানোড যুক্ত থাকবে এবং ব্যাটারির পজিটিভের সাথে ক্যাথোড যুক্ত হবে।
এখন হয়ে যাবে ঘটনাটা কি, এখন হবে কি, এখন আমাদের এখানে কি হলো, এখন এখানে যেহেতু নেগেটিভ আসছে এখানে পজিটিভ আসছে, এই চার্জ গুলো সব এখানে চলে আসবে, এবং এখানে আছে নেগেটিভ এখানে চলে আসবে, মানে আলটিমেটলি আমার এই যে ডিভাইসের ভিতরে আসলে কিছু ফ্লো হবে না, এই ডিভাইসের ভিতর দিয়ে আমরা চাচ্ছি যে কারেন্টটা এভাবে ফ্লো হোক, বুঝছো, মানে এভাবে আমরা ডিভাইসের ভিতর দিয়ে ফ্লো করলেই তো একটা কারেন্ট সিরিজ কানেকশনে একটা কারেন্ট ফ্লো হবে, ডিভাইসের মধ্যে দিয়ে কিছু ফ্লো না হলে কিন্তু এখানে ওপেন সার্কিট হয়ে থাকবে, বুঝছো। তো জি ম্যাম। রিভার্স বায়াসে আসলে এটা হয় যে মানে কারেন্ট আমি যতই ভোল্টেজ বাড়াই কারেন্ট হচ্ছে আমরা পাই না, কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে যে আমরা তো মেজরিটি ক্যারিয়ার নিয়ে দেখলাম যে মেজরিটি ক্যারিয়ার কি, আরেকটা টার্ম আছে সেটা হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার। এই মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে খুব কম থাকে, ধরো খুব ধরো 10,000 একটা মাইনরিটি ক্যারিয়ার, এরকম কিছু মাইনরিটি ক্যারিয়ার থাকে। মাইনরিটি ক্যারিয়ার পি টাইপ ম্যাটেরিয়ালের জন্য হচ্ছে ইলেকট্রন, খুব কম পরিমাণে ইলেকট্রন, এবং এন টাইপ ম্যাটেরিয়ালের জন্য হচ্ছে হোল। এখন এরা কি করবে, যখন আমি ভোল্টেজ অনেক বাড়াবো অনেক বাড়াবো, ধরো সিলিকন ডায়োডের জন্য যদি আমি 75 ভোল্ট দিই, 75 ভোল্ট পর্যন্ত যাওয়ার আগ পর্যন্ত কিন্তু কোনো কারেন্ট দেখাবে না, জিরো জিরো কারেন্ট, জিরো কারেন্ট। 75 ভোল্ট পর্যন্ত যদি যাই তখন দেখা যাবে, এরপর দেখা যাবে কি হঠাৎ করে আমার ডিভাইসের অনেক কারেন্ট বেড়ে গেছে, ঠিক আছে, আমি গ্রাফে এটা দেখাবো, হঠাৎ করে ডিভাইসের কারেন্ট অনেক বেড়ে গেছে। তো এটা বাড়ার বাড়ার কারণ হচ্ছে যে আমরা যখন অনেক বেশি ভোল্টেজ দিব তখন এই যে এখানে যে মাইনরিটি ক্যারিয়ার গুলো আছে এগুলো অনেক বেশি এক্সাইটেড হবে, অনেক বেশি এক্সাইটেড হওয়ার কারণে ওরা কি করবে, ওরা ভাইব্রেশনের কারণে অন্য অ্যাটম থেকেও, মানে ইলেকট্রন অন্য অ্যাটম থেকেও চার্জ পার্টিকেল, চার্জ ক্যারিয়ার ইয়ে করতে থাকবে, ঠিক আছে। তো যে কারণে অনেক বেশি চার্জ ক্যারিয়ার হয়ে গেলে তখন হচ্ছে তারা অনেক হঠাৎ করে এই এই ইয়েটা ভেঙে যায়, এবং এখানে এই ব্যারিয়ারটা ভেঙে যায়, এবং এর মধ্যে দিয়ে উল্টা দিকে অনেক বেশি কারেন্ট ফ্লো হওয়া শুরু করে, এবং আমাদের ডিভাইসটা নষ্ট হয়ে যায় আর কি, এত কারেন্ট আমাদের ডিভাইস সহ্য করতে পারে না, এবং পুড়ে যায়, একদম পুড়ে যায়। তোমরা ল্যাবে যদি যাও তাহলে দেখবে যে একদম পুরো গন্ধ বের হয়ে যায় যদি 75 এরকম অনেক ভোল্টেজ দিতে পারো, কারণ ল্যাবে যেই ইয়েটা থাকে পাওয়ার সাপ্লাই থাকে সেখানে হচ্ছে 30 ভোল্ট পর্যন্ত দেওয়া যায়। তোমরা একটা কাজ করতে পারো যে 30 ভোল্টের তিনটা সাপ্লাই একসাথে সিরিজে কানেক্ট করলে 90 ভোল্ট পাবা, ওই 90 ভোল্টকে কানেক্ট করে দিলে কিন্তু তোমরা ওইখানে ওই ভোল্টেজটা সাপ্লাই দিতে পারবা, দিলে তখন হচ্ছে ওরকম ব্রেকডাউনটা দেখতে পারবা, ঠিক আছে। বুঝছো সবাই রিভার্স বায়াস? জি ম্যাম। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে দেখলাম তো আমরা পিএন জাংশন ডায়োডের বায়াসিং দেখলাম। এখন আমরা যখন সার্কিটে এই পিএন জাংশনটা পিএন জাংশন ডায়োড, এটাকে পিএন জাংশনে বলা হয়, ডায়োডই বলি, ঠিক আছে। ডায়োডটাকে যদি আঁকতে চাই তাহলে কিভাবে আঁকবো, একটা তীর চিহ্ন দিয়ে, ঠিক আছে। তো এইটা ডায়োডের এই যে যে বারটা আমি আঁকছি এই বারটা হচ্ছে আমাদের নেগেটিভ টার্মিনাল, এবং এই পাশেটা হচ্ছে পজিটিভ টার্মিনাল। এভাবে মনে রাখতে পারো যে বারটা যেদিকে দেখবে এটা কিন্তু মাইনাসের মতো দেখতে, ঠিক আছে। এটাকে এভাবে একটু মনে রাখতে পারো যে এটা যেখানে সেটা হচ্ছে আমাদের নেগেটিভ টার্মিনাল, আর এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল। নেগেটিভটা মানে হচ্ছে কি আমাদের ক্যাথোড, আর পজিটিভ মানে হচ্ছে আমাদের অ্যানোড। তা আমরা এভাবে আঁকবো আর কি সার্কিটে, নর্মালি হচ্ছে এটা হচ্ছে সার্কিটের রিপ্রেজেন্টেশন। আচ্ছা, তো এখন আমি যদি একটু ভিআই ক্যারেক্টারিস্টিক্সটা দেখাই। ভিআই মানে হচ্ছে কি ভোল্টেজ, কারেন্ট, ভোল্টেজ কারেন্ট ক্যারেক্টারিস্টিক্স যদি দেখাই, আমার মনে হয় তোমরা দেখছো এটা ল্যাবটা আগে হয়ে যাওয়াতে মনে হয়। আচ্ছা, এখানে আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর থাকবে হচ্ছে কারেন্ট আইডি, ডায়োডের অ্যাক্রসে কারেন্ট, এবং এক্স অ্যাক্সিস বরাবর থাকবে ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ ভিডি, ঠিক আছে। মাইনাস ভিডি হচ্ছে মাইনাস আইডি। এখন দেখো ফরওয়ার্ড বায়াস মানে কি বোঝাচ্ছে, আমার ভিডি এর ভ্যালুটা পজিটিভ, মানে ডায়োডের অ্যাক্রসে আমি পজিটিভ দিকে ভোল্টেজ বাড়াচ্ছি। খেয়াল করো এই ভিডি কিন্তু সাপ্লাই ভোল্টেজ না, বারবার বলতেছি এই ভিডি কিন্তু সাপ্লাই ভোল্টেজ না, এটা হচ্ছে ডায়োডের অ্যাক্রসের ভোল্টেজ। সাপ্লাই ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে ডায়োডের অ্যাক্রসের ভোল্টেজটা কিভাবে বাড়তেছে সেটা দেখবো। ধরো আমি ধরলাম যে আমাদের ফরওয়ার্ড বায়াসে যেহেতু আমাদের একটা ব্যাপার আছে ব্যারিয়ার পোটেনশিয়ালের, ধরলাম এখানে এটা যদি সিলিকন ডায়োড হয় 0.7 ভোল্ট ধরলাম, এটা হচ্ছে 0.7 ভোল্ট। এখন আমাদের এইটা কিভাবে বাড়বে আস্তে আস্তে, এটা
প্রথমে হচ্ছে কম থাকবে, একদম কম, বাড়াচ্ছি, ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ বাড়তেছে কিন্তু কোনো কারেন্ট নাই, ঠিক আছে। যখন 0.7 ভোল্ট ক্রস করবে, বুঝো নাই? জি ম্যাম, বুঝতে পারছি। যখন 0.7 ভোল্ট ক্রস করবে তখন কিন্তু আমাদের একদম হাই হয়ে যাবে কারেন্টটা, ঠিক জি আছে। ম্যাম। সো এটা হচ্ছে, এটাকে আরেকটা নাম আছে, এটা থ্রেশহোল্ড ভোল্টেজ। होगी ना तो কিছু হবে না। এবং এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াসের জন্য আমরা পাবো। ফরওয়ার্ড বায়াসের জন্য হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজে পৌঁছানোর আগ পর্যন্ত কারেন্ট জিরো থাকবে বা জিরোর কাছাকাছি থাকবে, মানে একদম ক্ষুদ্র কারেন্ট পাবো, মানে ছোট কিছু পরিমাণ। এবং যখন আমাদের ইয়েতে থ্রেশহোল্ড ভোল্টেজে পৌঁছে যাবে তখন আমরা অনেক হাই কারেন্ট পাবো ডিভাইসে। এবং এটা এটা একটা ইকুয়েশন ফলো করে, একটা এক্সপোনেনশিয়াল ইকুয়েশন ফলো করে এটা ইয়ে করে আর কি। আর যখন রিভার্স বায়াসে যাব, রিভার্স বায়াসে আমরা মানে একটা রিভার্স স্যাচুরেশন, ওই যে মাইনরিটি ক্যারিয়ার বললাম না, মাইনরিটি ক্যারিয়ার কাজ করে, সেই মাইনরিটি ক্যারিয়ারের কারণে একটা সামান্য পরিমাণ স্মল কারেন্ট ফ্লো হবে, সেই কারেন্টটার নাম হচ্ছে কি রিভার্স স্যাচুরেশন কারেন্ট। রিভার্স স্যাচুরেশন কারেন্ট, রিভার্স স্যাচুরেশন কারেন্ট একদম ছোট মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে পাবা, ঠিক আছে। তো তুমি অনেক বাড়াচ্ছ, ভোল্টেজের মান বাড়াচ্ছ, একদম মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে একটু করে রিভার্স স্যাচুরেশন কারেন্ট পাবা। তো এখন বাড়াতে বাড়াতে আমাদের একটা পর্যায়ে আসবে যখন আমাদের ডিভাইসে অনেক বেশি চার্জ ক্যারিয়ার হয়ে যাবে এবং আমাদের ব্রেকডাউন ঘটবে। ব্রেকডাউন বলতে কি বোঝাবে, একদম মানে উল্টা দিকে কারেন্ট ফ্লো হবে, অনেক হাই কারেন্ট পেয়ে যাবো আমরা। সো যেই ভোল্টেজে পৌঁছানোর পর আমরা এই ব্রেকডাউনটা ঘটবে সেটাকে বলা হয় ব্রেকডাউন ভোল্টেজ। ম্যাম এটাকে তো কাট অফ ভোল্টেজ বলা হয় মনে হয়। হ্যাঁ, কাট অফ ভোল্টেজও বলা যায়, অনেকগুলো নামই আছে, ঠিক আছে, অনেকগুলো নাম আছে। তো এই যে ব্রেকডাউন হয়ে গেছে এখানে কিন্তু ডায়োডটা নষ্ট হয়ে যাবে। সো আর এখানে আমরা মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জের কিছু কারেন্ট পাবো আর কি, ওটা হচ্ছে রিভার্স স্যাচুরেশন কারেন্ট ডিউ টু দা মাইনরিটি চার্জ ক্যারিয়ার। ঠিক আছে, এটা হচ্ছে ডায়োডের আইভি ক্যারেক্টারিস্টিক্স মোটামুটি, এটা রিভার্স বায়াস কন্ডিশনে ঘটবে। আর আচ্ছা, এইটা যেটা দেখলাম আমরা, এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল ডায়োডের জন্য, যে প্র্যাকটিক্যাল ডায়োড সিলিকন ডায়োড, তার জন্য ব্যারিয়ার পোটেনশিয়াল হচ্ছে 0.7 ভোল্ট এবং সে 0.7 ভোল্ট ক্রস করলেই কন্ডাকশনে যাবে। তাহলে আইডিয়াল ডায়োডে আমরা কি ধরনের গ্রাফ আশা করতে পারি বলতো? আইডিয়াল ডায়োডে কারো কোনো রেসপন্স নাই কেন? হ্যাঁ, আইডিয়াল ম্যাম বুঝতে ডায়োডে পারিনি, আবার একটু বললেন। এটা তো হচ্ছে একটা প্র্যাকটিক্যাল ডায়োডের জন্য আমরা আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ দেখলাম। এখন আইডিয়াল ডায়োডে আমরা কি আশা করতে পারি? প্র্যাকটিক্যাল ডায়োডে হচ্ছে 0.7 ভোল্ট ক্রস করার আগ পর্যন্ত কিন্তু কোনো কন্ডাকশন হবে না ফরওয়ার্ড বায়াসে, ঠিক আছে। তো আইডিয়ালি, মানে আইডিয়াল তো বুঝতেছো, আইডিয়ালি আমরা আশা করব যে জিরো ভোল্টেজ ক্রস করার সাথে সাথেই আমরা ফুল কারেন্টটা পাবো, ঠিক আছে। আইডিয়াল হচ্ছে এটা, আইডিয়াল কেস হচ্ছে এটা, মানে এটা বলতে গেলে ওয়াই অ্যাক্সিস বরাবর তোমরা করতে পারো। আইডিয়ালি হচ্ছে আমরা হচ্ছে জিরো ভোল্টেজ ক্রস করার সাথে সাথেই ফুল পাবো। আর তাহলে রিভার্স বায়াস কন্ডিশনে আইডিয়ালি কি, আইডিয়ালি হচ্ছে কোনো লিকেজ কারেন্ট থাকবে না। লিকেজ কারেন্ট মানে যে রিভার্স স্যাচুরেশন কারেন্ট, একই কথা। লিকেজ কারেন্ট থাকবে না মানে এক্স অ্যাক্সিস বরাবর ঘেঁষে যাবে, এটা হচ্ছে আইডিয়াল কেস আর কি। তো খেয়াল করো, আইডিয়ালের ক্ষেত্রে তাহলে ফরওয়ার্ড বায়াস বলতে বোঝাচ্ছে যে সাথে সাথেই কারেন্ট ফ্লো, একদম কোনো বাধা নাই, একদম সাথে সাথে কারেন্ট ফ্লো হবে। তাহলে আইডিয়াল একটা ডায়োডকে আমরা যদি ফরওয়ার্ড বায়াস কন্ডিশনে রিপ্লেস করতে চাই, কি দিয়ে রিপ্লেস করতে পারি? শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করতে পারি না? কোনো রেজিস্ট্যান্স নাই, সাথে সাথে ফ্লো হয়ে যাচ্ছে। আর যদি আমি এটাকে রিভার্স বায়াস, এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসের জন্য ছিল, রিভার্স বায়াসে যদি রিপ্রেজেন্ট করতে চাই তাহলে কি হবে? রিভার্স বায়াসে হচ্ছে তার মধ্যে দিয়ে যা যতই ভোল্টেজ দাও কোনো কারেন্ট নাই। কোন সার্কিটে কারেন্ট থাকে না? কারেন্টের মান শূন্য থাকে। ওপেন সার্কিট, গুড। তো এটা হচ্ছে ওপেন সার্কিট। রিভার্স বায়াস কন্ডিশনে আমরা ডায়োডটাকে ওপেন সার্কিট দিয়ে রিপ্লেস করব। এবং এগুলো আমাদের লাগবে, আমরা ম্যাথ করার সময় এগুলো দেখবো। আমাদের ম্যাথ করার সময় ফরওয়ার্ড বায়াসের সময় আমরা কি করে দিব? শর্ট করে দিব আইডিয়াল ডায়োড, আর রিভার্স বায়াসের সময় ওপেন করে দিব। এবার আইডিয়াল ডায়োড তো গেল, এবার প্র্যাকটিক্যাল ডায়োড যেগুলো আছে সেগুলোকেও তো আমাকে যদি বলে যায় যে কোশ্চেনে বলে দেয় যেটা সিলিকন ডায়োড, তখন তুমি কি দিয়ে রিপ্লেস করবা? তখন তো শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করতে পারবো না। তো তখনও রিপ্লেস করার কিছু আছে,
তো আইডিয়াল ডায়োড আর হচ্ছে প্র্যাকটিক্যাল ডায়োড, এই দুটো ডায়োডকে এই যে রিপ্রেজেন্টেশন আমরা সার্কিটে আঁকার সময়, সার্কিটে ম্যাথ সলভ করার সময় রিপ্রেজেন্টেশনের জন্য এর ইকুইভ্যালেন্ট সার্কিটটা আসছে, যে ইকুইভ্যালেন্ট সার্কিট বের করছেন, যে তাহলে আমাদের জন্য সুবিধা হয় যে এদেরকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করব। তো ইকুইভ্যালেন্ট সার্কিটের আবার কয়েকটা মডেল আছে, মডেলগুলো দেখাচ্ছি, তার মধ্যে থেকে আমরা দেখব যে আমরা কোনটা ইউজ করব। ইকুইভ্যালেন্ট সার্কিটের তিনটা মডেল, একটা হচ্ছে পিসওয়াইজ লিনিয়ার ইকুইভ্যালেন্ট সার্কিট, আর একটা হচ্ছে সিম্পলিফাইড ইকুইভ্যালেন্ট সার্কিট। আর আরেকটা হচ্ছে আইডিয়াল ইকুইভ্যালেন্ট সার্কিট। তো পিসওয়াইজ লিনিয়ার ইকুইভ্যালেন্ট সার্কিটে আমরা যেটা করব, পিসওয়াইজ লিনিয়ার ইকুইভ্যালেন্ট সার্কিট বলতেছে, দেখো ডায়োডের মধ্যে মানে যেহেতু একটা ভোল্টেজ ড্রপ দেখতেছিলাম আমরা, যেটা হচ্ছে প্র্যাকটিক্যাল ডায়োড, ভোল্টেজ ড্রপ কখন হয়? যখন তার মধ্যে রেজিস্ট্যান্স থাকে, তার মধ্যে মানে কোনো একটা বাধা থাকে, তাই না? বাধাটাই তো ড্রপ করায়, তাই না? তো জি ম্যাম। পিসওয়াইজ লিনিয়ার ইকুইভ্যালেন্ট সার্কিট যেটা বলতেছে, যেটা এই মডেলটা যেটা অফার করতেছে, সেটা হচ্ছে তুমি যেই ভোল্টেজ ড্রপটা হয় সেই ভোল্টেজ ড্রপটাকে একটা ইয়ে দিয়ে, মানে ভোল্টেজ ড্রপ বলতে এটা হচ্ছে ব্যারিয়ার পোটেনশিয়ালটা, বুঝছো? ভিবি ব্যারিয়ার পোটেনশিয়াল, এবং তার সাথে রেজিস্ট্যান্সটা দিয়ে ডায়োডটাকে রিপ্লেস করবো। মানে ডায়োডটা সরায় তুমি হচ্ছে এই দুইটা জিনিস দিয়ে রিপ্লেস করবো ডায়োডটাকে। এটা হচ্ছে পিসওয়াইজ লিনিয়ার ইকুইভ্যালেন্ট সার্কিট মডেল বলতেছে। এখন সিম্পলিফাইড ইকুইভ্যালেন্ট সার্কিট বললো যে না, রেজিস্ট্যান্সটা দেখানোর দরকার নাই, শুধুমাত্র মানে যে ব্যারিয়ার পোটেনশিয়ালটা আছে তার, সেটা দিয়ে রিপ্রেজেন্ট করলেই হবে। সেটা হচ্ছে এভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো, ভিবি। ঠিক আছে? আর আইডিয়াল ইকুইভ্যালেন্ট, এগুলো হচ্ছে সবগুলো ফরওয়ার্ড বায়াসের জন্য, ঠিক আছে? ফরওয়ার্ড বায়াস কন্ডিশন, ফরওয়ার্ড বায়াস, এটাও ফরওয়ার্ড বায়াসের জন্য। আইডিয়াল ইকুইভ্যালেন্ট সার্কিট হচ্ছে একটু আগে আমি যেটা দেখালাম, ফরওয়ার্ড বায়াসে আইডিয়ালি কি ধরা হয়? আইডিয়ালি ধরা হয় যে এখানে কোনো কিছুর মানে শর্ট সার্কিট আর কি, কোনো ড্রপ হবে না, ঠিক আছে? আইডিয়াল ডায়োডের কোনো ব্যারিয়ার পোটেনশিয়াল নাই। আর তাহলে আমরা এই তিনটা মডেল থেকে সবচেয়ে বেশি ইউজ করি হচ্ছে সিম্পলিফাইড ইকুইভ্যালেন্ট সার্কিট। যদি আমাদেরকে বলে দেয় যে ডায়োড ইজ আইডিয়াল, আইডিয়াল ডায়োড বলে, তাহলে আমরা এটা ইউজ করব। আর যদি বলে দেয় যে সিলিকন ডায়োড বা জার্মেনিয়াম ডায়োড, তাহলে আমরা জাস্ট এটাকে এটার ব্যারিয়ার পোটেনশিয়াল দিয়ে রিপ্লেস করব, ঠিক আছে? এটাকে সরাই ফরওয়ার্ড বায়াসের সময়। আর রিভার্স বায়াস কন্ডিশনে আমরা সবগুলো ডায়োডকে ওপেন সার্কিট দিয়ে রিপ্লেস করবো, সবগুলো মডেল, মানে সেটা প্র্যাকটিক্যাল ডায়োড হোক আর আইডিয়াল ডায়োড হোক, রিভার্স বায়াস কন্ডিশনে আমরা তাকে কি করব? ওপেন সার্কিট দিয়ে রিপ্লেস করব, ঠিক আছে? বুঝছো এটা কি করতে জি হবে ম্যাম। আমাদের? এখন আমরা কিছু ম্যাথ দেখব, ম্যাথ করলে আমরা বুঝতে পারবো যে এটা রিপ্রেজেন্টেশনটা আসলে কিভাবে হয়। এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং কোর্স, এখন জানি না তোমাদের কাছে কিরকম লাগতেছে, বুঝতে পারলে ইন্টারেস্টিং আর কি। তো এখন আমরা বিভিন্ন সার্কিটে মানে ধরো ডায়োড অ্যাড করে দেখার চেষ্টা করব যে আসলে কিভাবে সলভ করতে পারি। ধরো হ্যাঁ হ্যাঁ, যে অবস্থা খারাপ, আচ্ছা এখানে ধরো হচ্ছে 5 ভোল্ট, এখানে হচ্ছে আচ্ছা এটা একটু মুছে দিই, এটা আমি তো
এখানে একটা ডায়োড আছে আর কি, আর এখানে হচ্ছে 2.2K, এখানে হচ্ছে এটা বের করতে হবে। তো এখানে তোমাকে বললো যে ফাইন্ড V0 এন্ড হচ্ছে এদিকে ডায়োডের মধ্যে দিয়ে যে কারেন্টটা ফ্লো হচ্ছে আইডি, এই দুইটা বের করো। দেখি বের করতে পারবা এটা? প্রথম কন্ডিশন হচ্ছে কি, তোমরা একটু রেসপন্স করো, আমি বুঝতেছি না আসলে। প্রথম কন্ডিশন হচ্ছে কি, যে প্রথমে তুমি দেখবা যে মানে যে কোনো ডায়োড রিলেটেড যে কোনো ম্যাপ করার সময় প্রথম কনসার্ন হবে যে ডায়োডটা কি ফরওয়ার্ড বায়াসে আছে নাকি রিভার্স বায়াসে আছে, কারণ তোমাকে এখন এটাকে রিপ্লেস করতে হবে। কিভাবে রিপ্লেস করবে আগে জানতে হবে তোমাকে, এটা ফরওয়ার্ড নাকি রিভার্স। তো এখন প্রথমে দেখবা যে ফরওয়ার্ড নাকি রিভার্স আছে। এটা যেহেতু আমাদের বারটা, তার মানে এটা হচ্ছে আমাদের নেগেটিভ ডায়োডের, আর এটা পজিটিভ। আর এখানে যে আমাদের পাওয়ারটা দেয়া আছে সেটা হচ্ছে কি, এটা নেগেটিভ এটা পজিটিভ, তার মানে নেগেটিভের সাথে নেগেটিভ কানেক্টেড আছে, তার মানে এটা কি ফরওয়ার্ড বায়াস অবস্থায় কিন্তু আছে, তাই না? ফরওয়ার্ড বায়াস অবস্থায় আছে। জি ম্যাম, তাহলে ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াস অবস্থা থাকলে এটাকে আমরা একটা ব্যাটারি, যেহেতু এটা হচ্ছে সিলিকন ডায়োড, বুঝছো, এরকম দেয়া থাকবে, এরকম লেখা থাকবে সিলিকন, সিলিকন ডায়োড। তাহলে এটাকে আমরা রিপ্লেস করবো কি দিয়ে? এটাকে আমরা সিম্পলিফাইড ইকুইভ্যালেন্ট সার্কিটে কি দিয়ে? একটা ব্যাটারি দিয়ে, ঠিক আছে? এবং ব্যাটারির পোলারিটিটা কিভাবে দিব? এই যে এখানে নেগেটিভ আছে না, নেগেটিভটা আগে দিব, তারপর পজিটিভটা দিব, ঠিক আছে? তো এখন এটাকে মুছি, এটাকে আবার লিখি। এটা এরকম একটা কানেকশন আসলো। হ্যাঁ, এখন এবং যেহেতু সিলিকন বলা আছে, তোমাকে কিন্তু নাও বলতে পারে যে সিলিকনের এখানে ভোল্টেজটা কত। আমরা জানি সিলিকনের হচ্ছে কত, 0.7 ভোল্ট। এবার করো তো, এবার 0.7 করতে পারো কিনা, এবার করতে পারো কিনা দেখো, এবার সলভ করো। এইখানে ভি নট মানে হচ্ছে কি, এই দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স মানে হচ্ছে এই দুই প্রান্তের ভোল্টেজ ডিফারেন্স, এই 2.2 কে অ্যাক্রসের, ঠিক আছে? এটা বের করবা। আর হচ্ছে বের করবা যে এই সার্কিটটার মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে এই ডায়োডের মধ্যে দিয়ে, আইডি বের করো। তোমরা ইলেকট্রিক্যাল ওই কোর্সটা করছো না, এটা এখন পারবা, করো। আচ্ছা, কি করছো প্রথমে বলো তো? বলো কি করবা এখানে? কেসিএল করো, কেসিএল কেভিএল এগুলো পারো না সবাই নাকি? ম্যাম প্রথমে হচ্ছে +5 ধরছি, +5 থেকে শুরু করছি না। হ্যাঁ বলো। এখানে হচ্ছে +5 +5 -0.7 -0.7, এটা ম্যাম কি করবা? রেস্ট এটা হচ্ছে প্লাস মাইনাস, প্লাস মাইনাস, জি ম্যাম, প্লাস +2.2 2.2 আইডি, বুঝছো না এটা? হ্যাঁ, জি জি ইকুয়ালস টু 0। এখান থেকে আইডির ভ্যালু কত বের হয়? ম্যাম হচ্ছে 7.2 -0.7 কত হয়? 7.2 থেকে 0.7 বাদ দিলে থাকে হচ্ছে কত? 6.5। জি ম্যাম 6.5 অ্যাম্পিয়ার। হ্যাঁ, আচ্ছা এটা কি হবে, মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, এরপরে দেখো এই ভোল্টেজটা মানে কি? এই ভোল্টেজটা মানে এই রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ, তাই না? এই রেজিস্টরের অ্যাক্রসে ভোল্টেজ কত? ভি ইকুয়ালস টু আই ইনটু আর। এখন আমাদের কাছে আই তো আছে, আই ইনটু জি ম্যাম আর। তাহলে 6.5 ইনটু 2.2 করো। একদম সিম্পল, কিন্তু এগুলা ভয় পাওয়ার কিছু নাই, একদম সিম্পল। 40.3 40.2। না ম্যাম 14.3 ম্যাম। ও আচ্ছা, আচ্ছা যাই হোক, এটা তো মুছে আরেক ঝামেলা। 14.2। আচ্ছা, তো এগুলো হচ্ছে কিন্তু তোমার ভয় পাওয়ার কিছু নাই। গত সেমিস্টারে যে কোর্সটা করছো ওখানে যত ক্রিটিক্যাল ম্যাথ, এখানে কিন্তু এত ক্রিটিক্যাল ম্যাথ নাই। এখানে হচ্ছে বোঝার বিষয়, আর হচ্ছে মোটামুটি মানে ক্রিটিক্যাল বলতে অত বেশি মানে ঘুরানো পেঁচানোর কিছু নাই আসলে এখানে, বুঝছো? ভয় পাওয়ার কিছু নাই। এরপরে দেখো,
তারপর ধরো আচ্ছা তোমাকে যদি এরকম একটা কিছু দেয়া থাকে পয়েন্ট পোটেনশিয়াল দিয়ে, দেখো এটা নতুন একটা জিনিস। এটাকে বললো V0, মানে এই পয়েন্টের ভোল্টেজটা হচ্ছে V0। আর আচ্ছা আমি তো এখানে ডায়োডের বদলে আগেই, আচ্ছা এটা মুছে দিই। এখানে একটা ডায়োড, আর এখানে পয়েন্ট পোটেনশিয়াল হিসেবে -5 ভোল্ট। ঠিক আছে, ঠিক আছে। আমি একটু আগে যে ছবিটা দেখাইছি তোমাদেরকে, এটা কিন্তু সিমিলার। একটু আগে তোমরা যে ম্যাথটা করছো না, জি ম্যাম। জি এটা ম্যাম। কিন্তু সিমিলার। ঠিক আছে, তোমাদেরকে এভাবেও দিতে পারে, এভাবে দিলে কনফিউজড হয়ে যাবো না। এটা হচ্ছে কি দেখো, যখন তোমাকে এরকম এইভাবে পয়েন্ট পোটেনশিয়াল আকারে দিতে পারে, পয়েন্ট পোটেনশিয়াল হলে কি করবা, এখান থেকে ডিরেক্ট কি করবা, তুমি একটু সিম্পলিফাই করে নিতে পারো। হ্যাঁ, সিম্পলিফাই করবা কিভাবে, -5 তো প্রথমে মাইনাসটা দিয়ে ফেলবা, মাইনাস টার্মিনাল, তারপর প্লাস, তারপর মাইনাস, তারপর প্লাস। হ্যাঁ, দিয়ে এরপর এটা গ্রাউন্ডের সাথে কানেক্টেড। জি ম্যাম। আর এটা তো আছে, এটা হচ্ছে V0। ঠিক আছে, V0 কেও তুমি কি করতে পারো, দেখো V0 কে তুমি কি করতে পারো, যেহেতু এখানে প্লাস মাইনাস কিছু দেয়া নাই, তার মানে এটা সামনে প্লাস আছে। হ্যাঁ, এটা সামনে যদি প্লাস থাকে প্রথমে প্লাসটা দিয়ে ফেলবা, তারপর মাইনাস। এই তো, এটা আর ওটা কিন্তু সেম। অথবা তুমি কিন্তু এভাবেও ক্যালকুলেশন করতে পারো, মানে সরাসরি যদি তুমি পারো তাহলে সরাসরি এইখান থেকেও ক্যালকুলেশন করতে পারো। তবে আমার মনে হয় যে তোমরা যেহেতু সিএসসি স্টুডেন্ট, তোমরা হচ্ছে এভাবেই করো। হ্যাঁ, এভাবে আগে সিম্পলিফাই করে ফেলবা, যেটা হচ্ছে 5 ভোল্ট। তারপরে এখানে লেখার সময় আবার -5 ভোল্ট লিখো না, এটা হচ্ছে খালি 5 ভোল্ট লিখবা, কারণ এটা তুমি এখন রিপ্রেজেন্ট করে ফেলছো, এখন আর এটার সামনে মাইনাস দেওয়ার দরকার নেই। বুঝছো, জি এইভাবে ম্যাম। করতে পারবা আর কি। আচ্ছা ঠিক আছে, আরেকটা আচ্ছা এটা দেখো তো পারো কিনা, এগুলো ইন্টারেস্টিং আছে, সহজ ইন্টারেস্টিং। এটা হচ্ছে V0। আচ্ছা, আর এটা হচ্ছে গ্রাউন্ড 2K, এটা 2K। এটা একটা সিলিকন ডায়োড এবং এটা একটা জার্মেনিয়াম ডায়োড। আর এখানে +20 ভোল্ট দেয়া আছে, দেখি করো তো পারো পারো কিনা। সিলিকনের জন্য হচ্ছে কত আমরা জানি, 0.7 ভোল্ট, এবং জার্মেনিয়ামের জন্য 0.3 ভোল্ট। 0.3. হ্যাঁ, আরেকটা জিনিস মনে রাখবা, প্রথমে কিন্তু চেক করে নিবা এটা কি ফরওয়ার্ড বায়াসে আছে নাকি রিভার্স বায়াসে আছে। ঠিক আছে, জি। আচ্ছা করো। প্রথমে এই ভোল্টেজ সোর্সটাকে করো, বড় করে এভাবে আঁকো, তারপর দেখো যে ফরওয়ার্ড নাকি রিভার্স, তারপরে ইকুইভ্যালেন্ট সার্কিট দিয়ে রিপ্রেজেন্ট করবা, তারপরে ভ্যালু। আচ্ছা কি ভ্যালু বের করবা, ফাইন্ড V0। কি করতেছো বলো, এখানে কি করবা, এখানে সরাসরি তোমরা কেসিএল অ্যাপ্লাই করলে কিন্তু হয়ে যাচ্ছে। এই যে মানে ম্যাম প্রথমে -20 -20 -20 প্লাস 0.7 প্লাস +7 0.3 প্লাস 2 প্লাস 2। 2 কি 2 আইডি, 2 এখানে ID একটা কারেন্ট জি জি ম্যাম। মাইনাস মানে প্লাস, আচ্ছা +2 আইডি ইকুয়ালস টু হচ্ছে কি +2 আইডি, দুইটা কিন্তু 2, আবার +2 জি ম্যাম। আইডি, গ্রাউন্ডে যেতে হবে কিন্তু, জি জি ম্যাম দিছি ম্যাম। ইকুয়ালস টু 0। এখান থেকে আইডির ভ্যালুটা বের করবা, আইডির ভ্যালু কত বের হয়, ম্যাম -15 ম্যাম। -15। ভালো করে দেখো, না ম্যাম মাইনাস না, ওই যে
ম্যাম শুধু 15 হইতেছে ম্যাম, যেহেতু এটা ওই পাশে যাচ্ছে তো। না 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 15 হবে না, এখানে কত, এখানে হচ্ছে 1 আর এখানে 1, হ্যাঁ মানে হচ্ছে 19, 19 কে 4 দিয়ে ভাগ করো, 4.75 হ্যাঁ 4.75 মিলি অ্যাম্পিয়ার। এবার জি হচ্ছে ম্যাম। কি V0 বের করা একদম সহজ। V0 মানে দেখো এটা এমনিতেও বুঝা যায়, V0 মানে হচ্ছে এই এই পয়েন্ট থেকে গ্রাউন্ডের পোটেনশিয়াল, এই পয়েন্ট থেকে গ্রাউন্ড মানে কি, এই 2 কিলো অ্যাক্রসে যে ভোল্টেজটা, তাহলে এটা আমরা বের করে ফেলতে পারি V ইকুয়ালস টু IR ID ইনটু 2, তাহলে 4.75 ইনটু 2 9.5 9.5, গুড, 9.5 ভোল্ট। এইভাবে হচ্ছে করতে হয়। এটা হলো সিরিজ। এখন আমরা একটু সিরিজ প্যারালাল মিলাই করার চেষ্টা করি। সিরিজ প্যারালাল, আচ্ছা এখানে এটা হচ্ছে 2 কিলো, আর এখান দিয়ে বললো যে 2 আইডি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে। আইডি হচ্ছে কি এই ডায়োডের মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো হচ্ছে সেটা হচ্ছে আইডি। এটা একটা সিলিকন ডায়োড। আচ্ছা তোমরা কি ঠিকভাবে আমার ভয়েস শুনতে পাচ্ছো নাকি আস্তে শোনা জি যাচ্ছে? ম্যাম শুনতে পাচ্ছি। জি ম্যাম শুনতে পাচ্ছি ম্যাম। আচ্ছা আইডি 2 কিলো, এটাও 2 কিলো, এটাও 2 কিলো, আর এখানে এখানে কত 10 ভোল্ট। এবার এখান থেকে বের করতে বললো যে ফাইন্ড আই, আই কি ডিনোট করছি না, ফাইন্ড আইডি, আইডি আর হচ্ছে V0, এই দুইটা বের করতে হবে। দেখো এই দুইটা বের করতে হলে প্রথম আমরা যেটা করব, প্রথম কাজ হচ্ছে কি, আমাদের চাইলে এটাকে একটু এক্সপ্যান্ড করে নিতে পারি না, এটাকে এক্সপ্যান্ড না করলেও অবশ্যই আমি পারবো, তারপর তোমাদের জন্য একটু করে দিই। এটা করতে গেলে আমাদের আর ইকুইভ্যালেন্ট বের করে নিতে হবে। না না না, দেখো কি করি। আচ্ছা এটা হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে 10 ভোল্ট, হ্যাঁ। এখন সিলিকন যেহেতু এটা কি আছে, পজিটিভের সাথে পজিটিভ কানেক্টেড আছে, পজিটিভের সাথে পজিটিভ কানেক্টেড আছে, তার মানে এটা ফরওয়ার্ড বায়াসে আছে। তাহলে আমরা এটা মুছে এখন এটা মুছে, এটা বেশি বড় হয়ে গেছে না? ম্যাম এভাবে না করলে কি সমস্যা হবে ম্যাম? ওই যে ডায়োডটা মুছে দিয়ে আবার করতেছেন, তুমি পারলে যদি করো, ক্যালকুলেশন কর। তুমি পারলে করো, অসুবিধা নাই। তোমাদের আবার মানে সমস্যা হয়ে যাবে ক্যালকুলেশন করতে গিয়ে, বুঝছো, ওইখানে আবার প্লাস মাইনাসের ব্যাপার আছে তো। তুমি পারলে ইটস ওকে, আমার কোনো সমস্যা নেই। জি ম্যাম বুঝতে পারছি। হ্যাঁ এখানে হচ্ছে 0.7, এখানে হচ্ছে 0.7। আচ্ছা এবার বের করতে হবে আইডি আর V0। V0 হচ্ছে এই যে এটা। এখন আইডি বের করার জন্য হচ্ছে, আইডি বলতে বোঝাচ্ছে যে এখানে যে কারেন্টটা ছিল সেটা দুই ভাগ হয়ে গেছে, কিন্তু দুই ভাগ হয়ে দুইটা আইডি হয়েছে। দেখো দুই ভাগ হয়ে যেহেতু দুইটা আইডি হয়েছে, তার মানে এখানে কি ছিল, 2 আইডি, তাই না? 2 আইডি ছিল এবং দুই ভাগে হয়ে আইডি হয়ে, মানে দুইটার মানে কিন্তু আইডি দেয়া আছে, এবং তারপর সে বের হওয়ার পরেও কিন্তু আইডি 2 আইডি হিসেবেই বের হয়েছে, এই যে 2 আইডি, বুঝছো। এখন আমরা যেটা করতে পারি, যে কোনো একটা দিক থেকে তুমি কেভিএল করতে পারো, হ্যাঁ মানে যে কোনো একটা লুপে, ধরো এই লুপে করো, এই লুপে করো, মানে যে কোনো একদিক থেকে করলেই হবে, হ্যাঁ যে কোনো একদিক থেকে, মানে দুইটা একসাথে করতে হবে এরকম না, যে কোনো একদিক থেকে করো। যেমন 10 মাইনাস মাইনাস 10 -10। প্লাস জি ম্যাম -10 0.7, তারপর প্লাস হচ্ছে 2 আইডি, তারপর হচ্ছে 2 ইন্টু 2 আইডি, হ্যাঁ এটা করো। -10 প্লাস 0.7 প্লাস 2 আইডি প্লাস 2 ইন্টু 2 আইডি ইকুয়ালস টু 0। এখান থেকে আইডির ভ্যালুটা দেখো কত আসে।
আইডি ভ্যালু বের করা কিন্তু একদম ইজি, যে কোনো একটা রাস্তা ধরে তুমি জাস্ট কি করলেই হবে। যেহেতু বুঝছো এই টাইসিক, এখানে 1.56 কিন্তু এখানে কম্বাইন করতে হবে না কেন জানো? কম্বাইন করতে হতো তখন যখন আমাদের কাছে আসলে আলাদা ব্রাঞ্চের কারেন্ট থাকতো না, বুঝছো? এখানে কিন্তু আলাদা ব্রাঞ্চের কারেন্ট ডিনোট করে দিছে আইডি, আমরা ব্রাঞ্চের কারেন্ট জানি, আর দুইটা ব্রাঞ্চের ভোল্টেজ ডিফারেন্স আমরা জানি একই রকম। সো আর এখানে আর আলাদা করে একসাথে করার দরকার নাই, আমরা একটা ব্রাঞ্চ হয়ে গ্রাউন্ডে গেলেই হবে। কত আসে দেখো তো আইডি? ম্যাম 1.56 হ্যাঁ 1.55 মিলি অ্যাম্পিয়ার। এখন আইডি বের হয়েছে, ভি জিরো বের করা তো এখন সো ইজি। এখন ভি জিরো মানে হচ্ছে এই রেজিস্টরের অ্যাক্রসে যেই ভোল্টেজটা ড্রপ হচ্ছে, এবং এর অ্যাক্রসে কারেন্টটা কত, 2 ইন্টু আইডি, এটা খেয়াল করে দিও। তাহলে ভি জিরো সমান হচ্ছে 2 আইডি ইন্টু 2 কিলো, তার মানে আসতেছে কত? 7.1 আসে। 7.1 আসে। দেখো তো, 2 ইন্টু 1.55 6.2 6.2 জি ম্যাম। 6.2 ভোল্ট, এটাই আনসার। তো এভাবে করবো, এটা ইন্টারেস্টিং না? ভালো জি লাগে না তোমাদের কাছে? ম্যাম, পারলে ভালো লাগে। হ্যাঁ, না ম্যাম পারলে তো আসলে, হ্যাঁ বলো। আর ওখানকার সিস্টেমটা ম্যাম, যেহেতু ম্যাম ওই দুইটা প্যারালালে আছে ম্যাম, ওইটা দুইটাকে হ্যাঁ, কি সিরিজে করে নেওয়া যাবে প্রথমে, ওই দুইটা ক্যালকুলেশন করে এই দুটাকে সিস্টেম আসলে আছে? সিরিজে করলে তুমি করতে পারো, বাট এটা সিরিজে করার দরকার নেই। সিরিজে করলে কি হবে জানো? এই দুটার কারেন্টটা হবে এখন 2 আইডি, মানে সিরিজে কম্বিনেশনে 2 আইডি চলে আসবে। তুমি চাইলে করতে পারো সিরিজে, বুঝছো? বাট সিরিজে করার দরকার নাই। সিরিজে করি আমরা কি জন্য, যখন কারেন্টের ভ্যালুটা জানি না তখন ওটাকে একসাথে করে যাতে সিম্পলিফাই হয়। তুমি চাইলে সিরিজে করতে পারো, সিরিজে করে দেখো আনসারটা ঠিক আছে কিনা। ঠিক আছে, জি ম্যাম। সমস্যা নেই। তোমার যদি মনে হয় যে তুমি এভাবে অ্যাপ্রোচ করলে তোমার জন্য সুবিধা হবে ম্যাথ করতে, তাহলে করো, কোনো সমস্যা নেই। না ম্যাম, আপনি যেভাবে দেখাইছেন এইটা আরো ইজি লাগছে ম্যাম। হ্যাঁ মানে আমি এটা এটা কখন করব, আমরা একসাথে কখন করব, যখন আমাদের কাছে ডেটা থাকে না। এখন আমার কাছে কিন্তু সবই আছে, এখানে কারেন্টের ভ্যালু আছে কিন্তু আমার আলাদা ব্রাঞ্চের, এই জন্য আর ই জি করি ম্যাম। নাই। আচ্ছা, এরপর আরেকটা করো। উম, এটা এটা খুব পপুলার একটা ম্যাথ, এটার বিভিন্ন ভার্সন আসে বিভিন্ন নিয়োগ পরীক্ষায়। যদিও এটা অনেক সিম্পল দেখতে। +12 ভোল্ট +16 ভোল্ট, এটা হচ্ছে একটা সিলিকন ডায়োড, এটাও সিলিকন, এটাও সিলিকন, এটা হচ্ছে বি আউটপুট মানে বি জিরো আর কি, 4.7 কিলো ওহম। তোমরা জানো তো যে কোনো পয়েন্টের ভোল্টেজ যদি এরকম একটা পয়েন্টে দেখা দেয়, তা দ্যাট মিন্স ওই পয়েন্টের সাপেক্ষে গ্রাউন্ডের ভোল্টেজ, গ্রাউন্ডের পোটেনশিয়ালটাই হচ্ছে ওইখানে কারেন্ট আমাদের ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, এই পয়েন্টের সাপেক্ষে গ্রাউন্ডের মানে হচ্ছে এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আর কি। আচ্ছা, এখান থেকে বের করবা যে ভি জিরো আর আই, আই হচ্ছে কোনটা, আই হচ্ছে এটা উপরের যে কারেন্টটা, এটা পারবা? দেখো তো, দেখো মানে নট নেসেসারিলি যে নিচে গ্রাউন্ডই থাকতে হবে, উপরে একটা হায়ার পোটেনশিয়াল নিচে একটা লোয়ার পোটেনশিয়ালও থাকতে পারে। হ্যাঁ, এটা কোনো সমস্যা না। এখন তোমরা এটা সরাসরি কিভাবে মানে করতে পারো, আমি তোমাকে আরেকটা পদ্ধতি দেখাই। তোমরা চাইলে তো ওইভাবে ইয়াও করতে পারো, মানে ওইভাবে মানে বড় করে ব্যাটারি দিয়ে করতে পারো, অথবা আরেকটা করতে পারো। আমরা নর্মালি দুইটা পয়েন্টের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স বের করার জন্য কি করি, দুইটা পয়েন্টে ধরো এখানে মাঝখানে আরো অনেক কিছু আছে, তো আমরা কি করি, ভিএ মাইনাস ভিবি ইকুয়ালস টু হোয়াট, তাই না? এভাবে তো জি বের ম্যাম। করি। জি ম্যাম। এখন এটাকে যদি আমি এখানে অ্যাপ্লাই করতে চাই, এটাকে ধরলাম ভিএ, এটাকে ধরলাম ভিবি। এবার কেভিএল অনুসারে যদি করো, এখানে যে পোলারিটি আছে সেটাই। আচ্ছা আমি আগে ইয়ে করে নিই, যেহেতু প্লাস আছে, প্লাসের সাথে প্লাস কানেক্টেড, মানে এখানে প্লাস মানে এই জায়গাটাতেই কিন্তু প্লাস। ঠিক আছে, তো প্লাসের সাথে প্লাস কানেক্টেড আছে, প্লাসের সাথে প্লাস কানেক্টেড, প্লাস কানেক্টেড, ওকে। এগুলো সবগুলোই তাহলে 0.7 ভোল্ট দিয়ে আমরা রিপ্লেস করতে পারি। এবং আচ্ছা আমি রিপ্লেস করে দিই। এটা হচ্ছে সবগুলো হচ্ছে 0.7 ভোল্ট। হ্যাঁ, আমি আর লিখলাম না 0.7 ভোল্ট।
দেখো প্রথমে ভি এ ধরো, প্রথম থেকে শুরু করো, 16 +16 লিখতেছি, ঠিক আছে। আচ্ছা এখানে আমি আরেকটা ইয়ে করতেছি, বুঝছো? তোমাদেরকে আমি নর্মালি যেটা শিখাইছিলাম ভোল্টেজ ড্রপ আর ভোল্টেজ রাইজ, ওই কনসেপ্টটা মনে রাখতে পারলে কিন্তু বেশি ভালো, বুঝছো এই ক্ষেত্রে। এখন আর ওই যে কেভিএল এর যে মানে নেগেটিভ হলে আগে মাইনাস ধরবো ওই জিনিসটা না করে এটা করলে বেশি ভালো হয়, কারণ বাকি আমাদের বিজেটির ম্যাথ মসফেটের ম্যাথের মধ্যে কিন্তু এই ভোল্টেজ ড্রপ রাইজের ব্যাপারটাই আসবে, বুঝছো? তো আমরা জানি কি প্লাস থেকে মাইনাসের দিকে গেলে কি হয়, ভোল্টেজ ড্রপ, তাই না? জি ম্যাম। ড্রপ হলো হচ্ছে -0.7। তারপর দেখো যে কোনো এক সাইড দিয়ে যাও, হ্যাঁ এক সাইড দিয়ে যাও, যেহেতু দুইটা একই একই, ঠিক আছে। তাহলে এখানেও প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছে, ভোল্টেজ ড্রপ 0.7 ভোল্ট। তারপরে হচ্ছে কি, তারপরে এটা হচ্ছে কারেন্টের ডিরেকশন অনুসারে, রেজিস্টরের ক্ষেত্রে কিন্তু কারেন্টের ডিরেকশন অনুসারে এইভাবে দিয়ে ফেলবা প্লাস মাইনাস, কারণ রেজিস্টর সবসময় ড্রপ করবে। তাহলে রেজিস্টরের ক্ষেত্রে আসতেছে কি 4.7 ইন্টু আই। এই আই কেন বলছি দেখো, আইটা কিন্তু এখানে ঢুকছে, ঢুকে দুই ভাগ হয়েছে, দুই ভাগ হয়ে জানি না কি হয়েছে, তারপর কিন্তু আবার সে এক হয়েছে, ঠিক আছে। এই জন্য এই 4.7 কিলো ওহমের অ্যাক্রসের যে কারেন্টটা ফ্লো হচ্ছে সেটা হচ্ছে আই। এবার আই এর ভ্যালুটা বের করে ফেলো। আচ্ছা আচ্ছা সরি সরি, শেষ হয় নাই, এখানে 12 ভোল্ট আছে কিন্তু, বুঝছো? এটা খেয়াল করো, বুঝছো? এখন ওই যে এই যে ভিএ মাইনাস ভিবি, ভিএ তো লিখছি, এখন ভিবিটা এখানে বসে দেবো, -12 ভোল্ট ইকুয়ালস টু 0, বুঝছো? এটা আসলে কেন হয়েছে আমি তোমাদেরকে আরেকটু এক্সপ্লেন করে দিই। এটা যদি তুমি লিখতা প্লাস মাইনাস, তাই না? আর এই 12 ভোল্টটাকে লিখলে কিভাবে লিখতা, প্লাস মাইনাস, তাই না? এখন দেখো এটার কি হচ্ছে, প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছে, মানে ভোল্টেজ ড্রপ হচ্ছে, এই জন্য আমরা এটাকে মাইনাস দিয়ে দিছি। আর এটার ক্ষেত্রে দেখো এটা কি হচ্ছে, এটা কিন্তু আমি এভাবে শুরু করতেছি আর কি, এটা হচ্ছে মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছে, ভোল্টেজ রাইজ হলে কি পজিটিভ দিয়ে। তো এত কিছু চিন্তা করা লাগবে না, আমি যেভাবে বলছি শর্টকাটে ওটা চিন্তা করবা যে এই পয়েন্ট থেকে ধরছো তো এটা থাকবে পজিটিভে, যে যা থাকবে তাই। আর যে পয়েন্ট যে শেষ হবে ওইটা হচ্ছে যে বি মাইনাস বিবির মতো করে মাইনাস দিয়ে দিবা। আর মাঝখানে যেগুলো আছে সেগুলোকে হচ্ছে তোমরা যে কনভেনশনাল ভোল্টেজ রাইজ ড্রপের যে ইয়েটা আছে সেভাবে লিখবা, ঠিক আছে। ওই কেভিএল এর ওই ইয়েটা থেকে মানে ওই যে সংক্ষেপে ইয়েতে করার জন্য যেটা করে সহজে করার জন্য ওই কনসেপ্টটা থেকে বের হয়ে আসার চেষ্টা করো, কারণ এটাই আসলে রিয়েল কনসেপ্ট, যে ভোল্টেজ রাইজ হলে আমরা প্লাস দিয়ে লিখবো, ভোল্টেজ ড্রপ হলে মাইনাস দিয়ে লিখবো, বুঝছো? বাকিরা সবাই কি বুঝছো? জি ম্যাম, একটু আগে যেটা করলাম ম্যাম ওইভাবে না করে, ওইটা তো কেভিএল এর নরমাল যে কেভিএল এর সূত্র অনুযায়ী করতে হয় ম্যাম। এখন এইভাবে করব যে হ্যাঁ হ্যাঁ প্লাস থাকলে প্লাস, আর ওই যে ভোল্টেজ রাইজ হলে প্লাস আর ড্রপ হলে হ্যাঁ হ্যাঁ মাইনাস, এইভাবে হ্যাঁ করতে রাইজ হবে। হবে কখন, রাইজ হবে যখন মাইনাস থেকে প্লাসের দিকে যাবে, আর জি ড্রপ ম্যাম, হবে কখন, যখন প্লাস যখন থেকে প্লাস থেকে মাইনাসের দিকে মাইনাসের যাবে। দিকে যাবে। হ্যাঁ হ্যাঁ জি ম্যাম, জাস্ট এটা কিন্তু উল্টা কনসেপ্ট। অ্যাকচুয়ালি এটাই কিন্তু অ্যাকচুয়াল মানে ইয়ে, তোমরা যেটা মানে করি আমরা যেটা নর্মালি শিখার জন্য কেভিএল সহজ করার জন্য, ওইটা আসলে কিন্তু কোনো নিয়ম না, বুঝছো? জি ওটা ম্যাম। হচ্ছে জাস্ট বোঝার জন্য আর কি। আচ্ছা ঠিক আছে, তো এভাবে এখন বের করো তো আই এর ভ্যালু কত আসে। 0.553। 0.553 অ্যাম্পিয়ার না, মিলি অ্যাম্পিয়ার। তো আই বের হয়ে গেছে আমাদের, আর ভি0 বের করতে হবে, এই তো ভি0 বের করে ফেলো। 2.6। ভি ইকুয়াল টু আই আর 2.6 আসে না জি ম্যাম। ভোল্ট, এই তো একদম ইজি। এগুলা টুকিটাকি তোমরা ম্যাথ বইতে দেখো, বইতে আরো আছে কিছু টুকিটাকি, এগুলো একটু সলভ করবা, বাসায় একটু করবা, করলে একটু মনে হবে যে পারি পারি ভাব, বুঝছো? একটু যদি না করো তখন হচ্ছে ইয়ে লাগবে, নিজেকে মনে হবে যে পিছায় গেছো বা এরকম টাইপের কিছু মনে হবে, ঠিক আছে? পরীক্ষার ম্যাম সময় পারবা না। কিছু ম্যাথ এক্সাম্পল দিয়ে দেওয়া যাবে এক্সারসাইজ হিসেবে? হ্যাঁ দিয়ে দেওয়া যাবে, দাঁড়াও আমি একটু দেখি তাহলে। ঠিক আছে ঠিক আছে।